বাট সমস্যা তো আছে ভিতরে, আমরা অসুস্থ। এরপরে দেখেন আরেকটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। সোশ্যাল ওয়েলবিং, এই কথা আমি বারবার বলি, সোশ্যাল ওয়েলবিং বলছে আপনার যদি টাকা না থাকে, আপনার যদি সম্পদ না থাকে, তা আপনি কি সমাজের ভালো কাজ করতে পারবেন, মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারবেন? বলতে আপনাকে দামও দিবেন না, আপনি পারবেনও না। প্রথম কথা, আপনি যে ভালো কাজ করতে যাবেন সে আপনাকে কেউ নিবে না, তাইলে আপনার সম্পদ থাকতে হবে। যদি আপনার অনেক সম্পদ থাকে, এই সম্পদটা আসতে হবে লিগ্যাল ওয়ে। ইলিগ্যাল ওয়ে ওইটার মধ্যেও শান্তি নাই, ও ঘুমাইতেই পারবেন না আপনি। আমার কথা বোঝা গেছে? উইথ লিগ্যাল ওয়ে যদি সম্পদের মালিক হন, তাইলে আপনি সমাজের কাজ করতে পারেন উইথ সম্মানের সাথে। আপনি হেলথি মুড নিয়ে কাজ করতে পারবেন। তাইলে হেলথের ডেফিনেশন হচ্ছে এস্টাবলিশড ডেফিনেশন, ওয়ার্ল্ড হেলথের ডেফিনেশন, যে আপনার স্বাস্থ্যের সাথে কি লাগবে? ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, এই তিনটা জিনিসই আপনার লাগবে। ওকে। আর ডিজিজের কথা ওই একই জিনিস, যে ডিজিজ যদি আমার এই শরীরের কোনো পার্টের কোনো অংশের যদি ডিফর্মড হয়, যে স্বাভাবিক কাজকর্ম করতে পারবো না, তাকে এটাকে হেলথ ইল হয়ে যায়, তখন আমরা অসুস্থ বলি, তাকে আমরা রোগ বলি। কোন একটা লক্ষণ সেকিং হেলথ, দিস ইজ দ্য ক্রাইং অফ আওয়ার বডি। আমার বডির কোনো ক্রাইং, এখানে ব্যথা হচ্ছে, মানে আমার এই মাসেলটা কান্না করছে যে তোমার এখানে সাহায্য দরকার। আর এটাই হচ্ছে অসুখ। পেট কামড়াচ্ছে মানে পেট কান্না করছে, তোমার সাহায্য দরকার। পা কামড়াচ্ছে মানে পা কান্না করছে, তোমার সাহায্য দরকার। সেকিং হেল্প, ডাক্তারের কাছে যাও, একটু দেখো কি করা যায় এখানে। ওকে, তাইলে এটা হচ্ছে ডিজিজ। তাইলে অসুখ আর ডিজিজকে থেকে জন্য যে জিনিসটা আমাদের এখানে জরুরি, যে জিনিসটা নিয়ামক, সেটা হচ্ছে সেল। এই টোটাল সেল আছে আমাদের বডিতে 37 ট্রিলিয়ন, এত সেল আছে। এবং এই সেলগুলো যখন হেলথি থাকে তখন আমরা হেলথি, যখন এই সেলগুলো আনহেলথি আমি তখন আনহেলথি। তাইলে এটা হচ্ছে একক। যেমন এই বিল্ডিং এর একক হচ্ছে ইট না? ইটগুলো যদি লোনা ধরে যায় তাহলে কি যে কোনো মুহূর্তে আস্তে আস্তে ধসে যাবে না বিল্ডিংটা? আমার সেলটা যদি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, তাহলে কি আমি আলটিমেটলি অসুস্থ হয়ে যাব? তাহলে এ যদি সুস্থ থাকে তাহলে আমি সুস্থ, এ অসুস্থ আমি অসুস্থ। এই কথাগুলো আমি বলছি। তাহলে কি করে অসুস্থ হয় এটা যদি আমি জানি, তাহলে একে আমি হেলথি রাখতে পারবো, তাই তো? ভিতরে এবং বাইরে। বাইরে তো ময়লা লাগছে, আমি সাবান দিয়ে ধুয়ে ফেললাম, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলাম, কিন্তু ভিতরে আমি কি করব? ওখানে কি স্যানিটাইজার দেয়া যাবে? না, দেয়া যাবে না। এখন কি হয় দেখেন, এটার জন্য অ্যানসার দুটো জিনিস। এই দুটো কারণে আমরা অসুস্থ হই। একটা হচ্ছে প্রথমে টক্সিসিটি ঢোকে, টক্সিন বিষগুলো আমার ঢুকবে, তারপরে আমি ইমব্যালেন্স হবো, একসময় ব্যালেন্স থাকবে না, আমি অসুস্থ হয়ে যাব। তাহলে ফার্স্ট টক্সিন, দেন ইমব্যালেন্স, দেন আমরা অসুস্থ হব। আর টক্সিন গুলো আমি দেখাচ্ছি, এগুলো আমাদের ঢাকা শহরের টক্সিন, বাইরের না। আমার কথা বুঝতে পারছেন? এই টক্সিনের ভিতর দিয়ে আমরা যাতায়াত করছি, তাহলে অক্সিজেনের মধ্যে কি নিচ্ছি? ডাস্টের নিচ্ছি, কার্বন মনোক্সাইড নিচ্ছি, আরো ক্ষতিকর জিনিস নিচ্ছি, যেগুলো হয়তো রিসার্চ করা দরকার আছে। পানির জিনিসটা দেখেন, তুরাগের পানির কাজ দিয়ে গেলে অথবা বুড়িগঙ্গার পানির কাজ দিয়ে গেলে আপনার নাকে চাইতে যাইতে হবে যে মাশাআল্লাহ পানির যে কালার। আর এখানকার যদি মাছ খাই, বলছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য পুরা নিষেধ, পুরা নিষেধ। তারপর আমার একটা প্রজেক্ট ছিল, আপনি জানেন কিনা, পাগলাতে যে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আছে, কেউ গেছেন কিনা? গেছেন? ওর ভিতরে গেলে নাক টাক ধরে যেতে হয়। ঢাকা শহরের সমস্ত সুয়েজ ওয়াটার ওখানে যায়, সেই ওয়াটার গুলোকে আবার ওরা টারবাইন দিয়ে ঘুরে ঘুরে সলিড ময়লা, লিকুইড ময়লা আলাদা করে, এরপরে করে করে পানিগুলোকে আস্তে আস্তে পিউরিফাই করে, তারপরে ওইটা আবার ওই পানি আবার খাওয়ার উপযোগী হয়, ওটা নদীতে ছেড়ে দেওয়া হয়। ওটা যে, কিন্তু ওখানে যে মাছ চাষ হয় এগুলো কিন্তু খাওয়ার যোগ্য না। মাছগুলো খুব হেলথি মাছ হয়, ওইসব কিছু খায় এগুলো হচ্ছে। কিন্তু ওইগুলো মাছও বাজারে আসে, কিন্তু এগুলো নিয়ম হচ্ছে যে মাছগুলো পুঁতে ফেলা দেওয়া দরকার। আর দেখেন এই যে পেস্টিসাইড না, ওই মাছগুলো দেওয়া হয় মূলত ওই পানির যে সলিড ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো খাওয়ার জন্য, নাইলে পানি পরিষ্কার হবে কেমনে? ওগুলো হচ্ছে পানি পরিষ্কার করার জন্য মাছ করা হয়, যে মাছগুলো মাঝে মাঝে তুলে মেরে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, ওটা খাওয়ার উপযুক্ত নয়। আমরা এটা বলছিলাম যে তাহলে মাছ দেওয়া হলো কেন? এটা তো মানুষ তো যারা থাকবে তারা তো ধরে নিয়ে যায় মানুষকে খাওয়াবে। বলছে যে এটা এই পানিটা পরিষ্কার করার জন্য এটা করা হয়েছে, যে মাছগুলো খাবে এগুলা। তারপর দেখেন এগুলো জানি, এগুলোর জন্য আমাদের বডি ইমব্যালেন্স হয়, আমরা অসুস্থ হয়ে যাব। দেখছেন তো যে পেস্টিসাইডের কথা বলেন, এগুলো কিন্তু কালকে বিষ দিয়েছে, আজকে ক্ষেতের থেকে নিয়ে আসে আপনাকে দিল, আপনি টাটকা সবজি খেয়ে নিলেন, টাটকা সবজি, টাটকা হেভি মেটাল খাইছেন, টাটকা হেভি মেটাল আপনার থাইরয়েডে আটকাইলো, লাংসে আটকাইলো, লিভারে আটকাইলো, কিডনিতে আটকাইলো। আর এইগুলোই এখনকার বার্নিং কোশ্চেন সব মানুষের জন্য। তারপর দেখেন এর জন্য কি হবে? আমরা ইমব্যালেন্সের জন্য আরো কিছু ফ্যাক্টর আছে। স্ট্রেস, ওই যে স্ট্রেস, হ্যাঁ, লাস্ট ফিনিশিং স্ট্রেস, হ্যাঁ,
ম্যালনিউট্রিশন, ল্যাক অফ এক্সারসাইজ। ওই যে আমার মতো আমি বললাম যে লিফটের থেকে নামলাম আর এখানে উঠলাম, আমার এক্সারসাইজ কতটুকু হইলো না। তাইলে আবার রাত্রে ঘুমাইতে গেছি 12টার সময়, চেম্বার শেষ করে দেখা যায় 12টার সময় বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে যায় যে চলে গেল। তারপরে হ্যাবিট, দেখেন খাবারের হ্যাবিটটা কত জরুরি। সুন্নত আমাদের আল্লাহ তাআলার সুন্নত কায়দা দিয়েছে, কিন্তু আমরা কি সুন্নত মানতে পারি? খাবারটাকে আমরা গাড়িতে ফুয়েল নেওয়ার মতো, যে খুললাম তেল ঢালিয়ে দিলাম নিয়ে চলে গেলাম, খাবার সামনে ঘামাঘাম 2 মিনিটের মধ্যে খাবার শেষ করে চলে যাচ্ছেন, মাস্টিকেশন করছি না। বাট দেখেন স্টোমাকের মধ্যে অনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কোনো এনজাইম নাই। আর অনেকেই জানেন না পেটের মধ্যে অনেক হজমকারক জিনিস আছে, স্টোমাকে কিচ্ছু নাই, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই মুখের মধ্যে আছে টায়ালিন, যেটা প্রোটিওলাইটিক এনজাইম। আপনি যত চিবোবেন এটা হচ্ছে কি তত প্রোটিন পর্যন্ত ভেঙে যাবে, প্লাস এটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। তাহলে আপনি খাবারগুলো অ্যালকালাইন করে দিলেন, পেটে যখন গেল তখন অ্যাসিড আছে, অ্যাসিড পরে কি হবে, অ্যালকালি আর অ্যাসিড মিলে নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে আপনি যদি বেশি না চিবন তাহলে টায়ালিন বেশি যাবে না, আলটিমেটলি হজমও ভালো হবে না, অ্যাসিডিটি হবে, বুক জ্বলবে, আপনি অ্যান্টাসিড খাবেন। এটাকে কন্ট্রোল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সিস্টেম দিয়েছিল এখানে। তাহলে আমরা যদি একটা সুন্নত মানে আমার পেটের সমস্যা আস্তে আস্তে চলে যাবে কি চলে যাবে না, মাস্ট বি চলে যাবে। তারপরে টু ফাস্ট ইটিং, আমি বললাম টু মাস ইটিং, খাওয়া দরকার। আমার সামনে তো অনেক খাবার আলহামদুলিল্লাহ, আমি খাইতে থাকতেছি এই পর্যন্ত, আর জায়গা নাই, তারপরে খাওয়ার চেষ্টা করছি না, এটা না। তারপরে কি আছে, টু ফাস্ট ইটিং, টু ইটিং মাস এনিম্যাল ফুড, প্রচুর এনিম্যাল খাবার খাচ্ছি, গরু, ছাগল, মহিষ, বড় ছোট মাঝারি, হ্যাঁ একদম সব খাচ্ছি একসাথে। তারপরে কোনো ফলমূল সবজি টবজি কম খাচ্ছি। আর লাস্ট আমি ফাইনালি বলছি আমাদের স্ট্রেস ফ্যাক্টর, যেটার তো ফাইনাল আমরা সবাই দেখলাম আর কি। এগুলো দেখেন স্ট্রেসের কেউই কিন্তু বাইরে না, স্ট্রেসের বাইরে কিন্তু কেউই না। এই ছোট বেবিটার সামনে কি ধরনের বই আছে দেখতে পাচ্ছেন, প্রেসার। আবার একদম ছোট বেবি, বলছি ওর চেয়ে ছোট, যে মায়ের কোলে আছে 1 বছর বয়স, 9 মাস বয়স, 1 বছর 2 বছর কেবল হাঁটা শিখছে, ওর স্ট্রেস আরো বেশি। ও কি করে, মা খাবার নিয়ে আসে, ও এখান থেকে ওখানে পালায়, তারপরে দৌড় করে দেয়, হোক করে বমি করে দেয়। ডাক্তারের কাছে আমার নিয়ে আসে, আমার বাচ্চা খাওয়ালে বমি করে, আপনি খাওয়ান কেন? আপনি খাওয়াইলে বমি করে, আপনি খাওয়ান কেন? তো সুস্থ বানাই ফেলতেছেন। আমাদের বাচ্চাদের ফিডিং এর 2টা মেথড আছে, একটা হচ্ছে ডিমান্ড ফিডিং, আর একটা হচ্ছে টাইম ফিডিং। ডিমান্ড ফিডিং, বাচ্চা ক্ষুধা লেগে কান্না করবে, আমি বাচ্চাকে খাবার দিব। আর টাইম ফিডিং হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি ছিল, ওরা এখন বলছে এটা ভালো না, যে ঘন্টা ধরে ধরে খাওয়াবো। বুঝা গেছে না? তো দিস ইজ গুড হচ্ছে টাইম ফিডিং এর চাইতে ভালো ফিড হচ্ছে ডিমান্ড ফিডিং। বাচ্চা কান্না করবে, ক্ষুধা লাগবে, খাবার দিব, ওই বাচ্চা বমি করবে না। আমার কথা বুঝতে পারছেন? আর ওই যে 2 ঘন্টা পর পর নিয়ে যা দিব, ও বমি করে দিবে, ঠিক আছে। এরপরে দেখেন, আমরা বলি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের খুব ভালো ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আছে। যখন আমি জানি যে ওইখানে আছে, ওই দোকানে এই জিনিস আছে, তাহলে ওই দোকানে যা টাকা দিলেই তো দিয়ে দিবে। আমি জানি আল্লাহর কাছে সব আছে, রিজার্ভ আছে। আমি ওখানে যখন হাত তুলবো যে হ্যাঁ এখান থেকে পাওয়া যাবে, পাওয়ার জায়গা ওখানে, তখন ওখানে সারেন্ডার করব আর ওখান থেকে চাবো, তখন আমার স্ট্রেস জিরোতে হবে। 120 ছিল, এখন 0। দিস ইজ দ্য বেস্ট পদ্ধতি। কিন্তু যাদের ওগুলো নাই, আস্থা নাই, তখন তারা এরকম করবে, হাত তুলবে, হা করবে, কান্না করবে, বিভিন্ন ভাবে ওরা স্ট্রেস থেকে ভুলে থাকার চেষ্টা করবে। এটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিটেশন যেটাকে বলা হলো। আমরা তো গুড মেডিটেশন করি, কারণ আমাদের সিস্টেম আছে, জানি আছি যে কোথায় আছে, সলিউশনটা কোথায় আছে। ওকে, যখন আমাদের এই স্ট্রেসটা থাকবে না, তখন ছোটখাটো রোগ ব্যাধি থাকলেও কিছু মনে হবে না, যে দৌড়াচ্ছে মানে কি, ছোটখাটো রোগ এমনিই ভালো হয়ে গেছে, হয়েছে নাকি, যে মন ভালো না, ঠিক আছে যাও একটু কক্সবাজার ঘুরে আসো, শরীরটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে স্ট্রেসফুল হ্যাপি লাইফ। তাহলে এখান থেকে আমরা ভালো হতে পারি। আর এই ইটিং হ্যাবিট গুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখেন, এগুলো আমরা খাচ্ছি, আর এসব কারণে হার্টের ব্লকেজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। আর এত দামি একটা মেশিন নিয়ে আমরা ঘোরাফেরা করি, কিন্তু এই দামি মেশিনের যত্ন কি আমরা যথাযথ করি? আপনি একটা গাড়ি, ভালো একটা গাড়ি কিনলেও কি করেন, গাড়িটা কি করে 3 মাস পর পর যা মোবিল চেঞ্জ করেন, মোবিল চেঞ্জ করে, আর কি করি 3 মাস পর পর মোবিল চেঞ্জ করি। আর একটা হচ্ছে কাজ করি হচ্ছে ফিল্টার চেঞ্জ করি, আর ফিল্টার চেঞ্জ করি। এগুলো কিন্তু করেন, যদি না করেন তাহলে কি গাড়ি স্লো হয়ে যাবে, গাড়ি ভার হয়ে যায়। ড্রাইভার বলছে স্যার গাড়ি তো আগাচ্ছে না, মোবিল খুব কালো হয়ে গেছে। কিন্তু আপনার এই গাড়ির মোবিল যে চেঞ্জ করা দরকার, পরিষ্কার করা দরকার, এগুলো এর মধ্যে কত টক্সিন জমতেছে, এগুলো কিন্তু আপনি খোঁজ রাখতেছেন না। গায়ের শক্তি দিয়ে কতটুকু পারি, ততটুকু, যখন পারি না তখন শুয়ে পড়তেছি, তাই তো। আর একদম অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যায়, ক্লিনিকে যায়, গ্যারেজে দিয়ে আসলাম যে দেখেন কিছু করা যায় কিনা। হ্যাঁ,
ঠিক আছে। তো এখন এই যে এত একটা দামি শরীর, একটা অর্গানের দাম কত আপনি চিন্তাও করতে পারবেন না। কত, একটা দাঁতের কথা বলেন, আর একটা চোখের কথা বলেন, একটা কানের কথা বলেন, কোনো কথা নাই। যার যা নাই সেটা নিয়ে সে ব্যস্ততার শেষ নাই। একটা নখের প্রবলেম, তার জন্য দেখেন লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছে। যাই হোক, এইটাকে আমাদের যত্ন নেওয়া দরকার। এইটার যত্ন নেওয়ার কথা কোথায় করতে হবে বলছে? রুট লেভেলে যত্ন নেওয়া দরকার। রুট লেভেল কোথায়? সেলে যত্ন নিতে হবে। তাহলে সেল যাতে অসুস্থ হয়, সেল যদি সুস্থ থাকে তাহলে আমি সুস্থ থাকবো। এটার যত্ন নিব কিভাবে দেখেন। যদি এটার যত্ন না নেই তাহলে কি হবে? তাহলে আমরা যদি এই যত্ন না করি তাহলে আমরা প্রথমে ইল হয়ে যাব। ইল হয়ে গেলে প্রথমে আমাদেরকে হাসপাতালে যেতে হবে। এই যে ইনসুলিন নিচ্ছি, বুকে ব্যথা হচ্ছে, প্রথমে আমরা ক্লিনিকে যাব, বড় হাসপাতালে যাব, তারপরে আরো বড় হাসপাতাল, পিজি হাসপাতালে গেলাম, 5 স্টার হাসপাতালে গেলাম, তারপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গেলাম, তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমাদের প্যাভিলিয়নে চলে আসলাম, ফাইনাল ডেস্টিনেশন। আমার কথা বুঝা গেছে? যার চিকিৎসার দরকার নাই। হ্যাঁ, আর কিন্তু এই জন্য আমাদের ফাদার অফ মডার্ন মেডিসিন, হিপোক্রেটস, ফাদার অফ মডার্ন মেডিসিন, উনি বলছেন যদি এমন কিছু হয় তোমার খাবার যেন তোমার মেডিসিন মতো হয়, তোমার মেডিসিন যেন তোমার খাবার হয়, তাহলে তোমার, কিন্তু উনি কিন্তু নতুন কোনো কথা বলে নাই। আপনি আপনার বাচ্চার পড়াইতে যাই দেখবেন ফুডের যে ডেফিনিশন দেওয়া আছে ওখানে 3টা কথা লেখা আছে। 3টা কথা লেখা আছে। একটা কথা কি লেখা আছে? যে যা খেলে শরীরের বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ হয়, ক্ষয় পূরণ হয়, তাকে খাবার বলে। তাহলে উনি তো ওই কথাটাই বলছেন যে রোগ প্রতিরোধ করতে হবে, বৃদ্ধি সাধন করতে হবে, ক্ষয় পূরণ করতে হবে, তার নাম হচ্ছে খাবার। তাহলে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে এই কথাটাই আছে। উনি বলছেন যে এমন কিছু ওষুধ হবে যেটা খাবারের মতো কাজ করবে, অথবা খাবারই হবে ওষুধের মতো, তাহলে সেটা হবে বেস্ট। ওকে, এটা হচ্ছে ফাদার অফ মডার্ন মেডিসিন ওনার কথা আর কি। এর জন্য গ্যানোডার্মা ইজ দ্য বেস্ট খাবার। কেন খাবার? এটা আমাদের ক্ষয়পূরণ করে, রোগ প্রতিরোধ করে এবং বৃদ্ধি সাধন সব কিছু করে, ফিজিক্যাল এন্ড মেন্টাল। এটা একে বলা হয় মিরাকেল হার্বস অথবা কিং অফ হার্বস। মিরাকেল বলা হচ্ছে এই জন্য একের মধ্যে অনেক কিছু, একের মধ্যে অনেক কিছু। যেটা আপনার পেট খারাপের কাজ করতেছে সেটা মাথা ব্যথার কাজ করতেছে, সেটা আবার পা ব্যথারও কাজ করতেছে। তাহলে এটা অনেক কিছু না, একের অধিক। একে বলে পলিক্রেস্ট, আমাদের হোমিওপ্যাথিক ভাষায় বলে পলিক্রেস্ট রেমেডি, মানে একটা অনেক সাইডে কাজ করতে থাকে পুরো বডিতে। কারণ এটা হোলিস্টিক অ্যাপ্রোচ, আপনার মাথার কাজ করতে যায় সে পায়ের কাজও করে ফেলছে। তাইলে আমি যে কথাগুলো বলছিলাম যে এই 200 ভ্যারাইটির মধ্যে এই 6 রকমের ভ্যারাইটি দিয়ে ডিএক্সএন এর ডাক্তার লিমশিওজিন একটা ভ্যারাইটিতে আনছেন, তার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। আর এর মধ্যে মেইন জিনিস আছে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, ট্রাইফোডিয়ান্স, অ্যাডিনোসিন এন্ড অর্গানিক গ্যানোডারিক অ্যাসিড এন্ড এসেন্স। এগুলো হলো মেইন উপাদান। মোর দেন 400 এলিমেন্টস আছে এর মধ্যে, 400 বেশি পরিমাণ এলিমেন্টস আছে। তার মধ্যে মেইন উপাদান এইটা। পলিস্যাকারাইডের কাজ হচ্ছে ডিটারজেনিক ইফেক্ট। ডিটারজেনিক ইফেক্ট বলতে ডিটারজেন্ট বুঝেন, ডিটারজেন্ট বলতে আমরা গুঁড়া সাবান বলতাম, এর চেয়ে একটু পাওয়ারফুল সার্ফ এক্সেল। হ্যাঁ, সার্ফ এক্সেল বুঝেন তো? ওই যে একটা অ্যাড দেখতাম যে বৌমা পুরো এক মুঠি দাও, বৌমা বলছে যে না 1 চামচই যথেষ্ট, বলে এটা সার্ফ এক্সেল পাওয়ারফুল। তো দিস ইজ পাওয়ারফুল হচ্ছে এর মধ্যে পাওয়ারফুল পলিস্যাকারাইড, সামান্যই আমাদের বডিকে পরিষ্কার করে ফেলতে পারে। ওকে, হিউম্যান সেলকে পরিষ্কার করতে পারে, যার জন্য কি হবে যখন সেল বডি হেলদি হবে আস্তে আস্তে এগুলো করবে। আর এটা মেইন কাজ হচ্ছে টক্সিন ক্লিনজার। আপনি যে বিষগুলো আজকে খাচ্ছেন সেগুলো প্রতিদিনই পরিষ্কার করবে। তাহলে কি এটাকে ওষুধ হিসেবে খাবো না খাবার হিসেবে খাবো? কারণ প্রতিদিন আপনি বিষযুক্ত খাবার খাচ্ছেন। আমার প্রতিদিন কিছুটা গ্যানোডার্মা খাওয়া উচিত। তো প্রতিদিন কিছু গ্যানোডার্মা কি করে খাবো? হোয়াট ইজ দিস? বলছে আমার সুস্থ থাকার জন্য খাবো। আমার খাদ্য তালিকার জন্য মাছ মাংস যেরকম রাখি, আমার খাদ্য তালিকার মধ্যে 1 টুকরা গ্যানোডার্মা রাখবো, 1 চামচ গ্যানোডার্মা রাখবো, 1/2 চামচ গ্যানোডার্মা হলেও খাবো, যে আমার শরীরটা যেন প্রতিদিন ক্লিনজ হয়। কারণ আমি প্রতিদিন বাতাস নিচ্ছি খারাপ, খাচ্ছি খারাপ, তাহলে আমার প্রতিদিনই আমার একটু করে যত্ন নিন, তাহলে আমার অর্গানটা অসুস্থ হয়ে যাবে না। উদ্দেশ্য এটা। ওকে, আর কি আছে বেসিক নিউট্রিশন। ও যে আমি ক্লিনজার নিচ্ছি, ও নিজেরও কিছু গুণ আছে, সে আমার নিউট্রিশন দিবে। আর কি হবে সিস্টেম রেগুলেটর, যে সিস্টেমগুলো আমার ড্রেঞ্জড হয়েছে সেটা সে রেগুলেট করে ফেলবে।
আর একটা হচ্ছে ইমিউন বুস্টার, আমার ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। তাহলে এই জিনিসটা আমাদের খাওয়া অবশ্যই উচিত না উচিত না? প্রতিদিন আমি মাছ খাইতে গেলে আমি যে প্রতিদিন মাছ আর মাংস রাখি, বলছে 1 চামচ গ্যানোডার্মা আমার খাবার তালিকায় রাখবো। প্রতিদিন আমি যেন 1 চামচ গ্যানোডার্মা খেতে পারি, আমার বাচ্চা যেন খেতে পারে, আমি এগুলো হেলদি বাচ্চা রেখে দিতে পারি। তার জন্য আমার ফ্যামিলির মধ্যে অভ্যাস করে তুলবো যে প্রতিদিন এনি হাউ অনেক ফরম্যাটে গ্যানোডার্মা আছে, যে যে ফরম্যাটে খেতে পারে একটু যেন খায়। তাহলে গ্যানোডার্মা হচ্ছে নো টক্সিন, নো সাইড ইফেক্ট, বলছে ইভেন অন প্রলংড ইউজ। আমি একদম ছোট বাচ্চা থেকে বুড়া হয়ে গেছে, ও খাচ্ছে, আর কোনো সমস্যা নাই, কারণ এটা ওষুধ না। প্রথম কথা বলছে নো টক্সিন, নো সাইড ইফেক্ট, ওভারঅল নরমালাইজিং সেল। সে প্রতি মুহূর্তে এটা খাবে আর নরমালাইজ থাকবে, সেলগুলো সুস্থ থাকবে, সুস্থতার অ্যাক্টিভিটিটা গুড হবে। দেখেন কারা এই গ্যানোডার্মা গুলো ইউজ করতে পারে। দেখেন আমি যে ওষুধ আর খাবারের কথা বলছিলাম, যে পার্থক্যটা বুঝেন। এরা প্রেগন্যান্ট ওমেন যে ক্যারি করছে, একটা নিউবর্ন বেবিকে ক্যারি করছে, আসবে নতুন বাবু আসবে, এ মা এটা খাবে, এই মা খাবে এটা তার অনাগত সন্তানের সুস্থতার জন্য, নিজের হেলথের জন্য। বলছে হেলথি মাদার হেলথি চাইল্ড এট দ্য এন্ড অফ প্রেগন্যান্সি, দিস ইজ দ্য আওয়ার মটো। আমরা চাই মা এবং বাচ্চা দুজনই সুস্থ এট দ্য প্রেগন্যান্সির শেষে। যে তারপরে যে নতুন বাচ্চাটা আসলো, যে নতুন বেবিটা আসলো, এই বেবিটাকেও আমরা সুস্থ, এই বেবিটাও এই গ্যানোডার্মা খেতে পারে। দ্যাট মিন্স এটা তাইলে ওষুধ না, আপনি নিশ্চিত খেতে রাখলেন। যদি ওষুধে তাহলে মাও খেতে পারতো না, ছোট অনেক ওষুধের আছে প্রেগন্যান্সি অবস্থায় সেবন নিষেধ। ছোট বাচ্চাদের আঘাত নাগালের বাইরে রাখুন। আমরা বলছি ছোট বাচ্চাদের হাতের কাছে দিন, ও একটু একটু করে খাক। ক্লিয়ার না? তারপরে দেখেন স্কুল গোয়িং চিলড্রেন খুব দরকার, ডিমান্ড এই সময়, কারণ ওরা ছোটাছুটি খেলাধুলা করতে থাকে, বাইরে ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, ওদের এটা আমার দরকার ওর বডিকে হেলথ রাখার জন্য। তারপরে হচ্ছে ইয়াং পিপুলের জন্য দরকার, ম্যারিড কাপুলের জন্য দরকার। ম্যারিড কাপুল তারা জানে দুর্বল না হয়, তাদের এনার্জি লেভেল হাইয়ার দরকার, এই সময় তাদের দরকার। ওল্ড সিটিজেনের দরকার, একদম সিক পিপুল যে হাসপাতালে পড়ে আছে ওই লোকটারও দরকার। এটা কি করবে? এটা কি ওষুধ? বলে ওষুধ না, তার ইমিউনিটিকে ইমপ্রুভ করবে, তার ওষুধের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দিবে। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা এইটা কিন্তু আমরা ওভারঅল সবাই খেতে পারি। আর প্রচুর রিসার্চ আছে, আমি যে কথাগুলো বলছি সবগুলো রিসার্চ বেসড এবং অথেন্টিক জার্নাল থেকে নেওয়া, অথেন্টিক জার্নাল থেকে পাবলিশিং করা এইসব রিসার্চগুলো। এখন হাউ ক্যান আমি এগুলো সব প্রচুর রিসার্চ আছে, আপনি চিন্তা করতে পারেন যে এটা কত ধরনের রিসার্চ আছে। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি? বলছে ব্যবহার করার একদম সকাল ঘুম থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা এই গ্যানোডার্মাকে ব্যবহার করতে পারি। গ্যানোডার্মা সাবান সকালে যখন মুখ ব্রাশ করব, ব্রাশ করার জন্য আমরা যদি এই গ্যানোডার্মা সমৃদ্ধ পেস্ট নিই, তাহলে এটা হচ্ছে ফুড গ্রেড পেস্ট, খাবার যোগ্য। এটা দিয়ে দাঁত মাস করলাম, তাহলে আমার মাউথ ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। সমস্ত শরীরের মুখের মধ্যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে মুখ। আমি মুখটাকে একটা গার্ড দিলাম, গ্যানোডার্মার গার্ড, প্রতিরক্ষা দিলাম। মুখ হেলথি, তাহলে আমার ভিতরের গার্ডগুলো হেলথি থাকবে। তাহলে আমি এটা আমরা খেতে পারি, ব্যবহার করতে পারি। এটা আমার বেবিদের জন্য সবচেয়ে বেশি দরকার। আমি বেবিদের জন্য সবচেয়ে দামি জিনিসটা কিনি, কিন্তু আমি দামি জিনিস কিনছি কিন্তু ভালো জিনিস বলতে আমি কিনি নাই। দামি কিনছি কিন্তু ভালো কিনি নাই। ভালো কোনটা? যেটা ফুড গ্রেড হবে, তার কেমিক্যাল ফ্রি হবে, এটা কেমিক্যাল ফ্রি ফুড গ্রেড। তাহলে আমি এই পেস্ট, আমার বাসার যে পেস্টটা ছিল এই দামি পেস্টটা সরায়ে আমি গ্যানোডার্মা পেস্ট আমি স্থাপন করব। দিস ইজ দ্য ফার্স্ট। তাতে কি হবে? তাহলে এটা করব। সেকেন্ড থিং হচ্ছে আমি যে কফিটা খেয়ে অফিসে যেতাম, অথবা অফিসে যে প্রথমেই কফি আমার চা আমার কাছে আসতো, ওই ব্র্যান্ডটা চেঞ্জ করে আমি গ্যানোডার্মার ব্র্যান্ড শুরু করব। যে আমাকে কি করো, এই কফিটা দাও, দিস ইজ গ্যানোডার্মা কফি। আমাদের এটা কি দেওয়া আছে? গ্যানোডার্মা দেওয়া আছে। তাহলে আমি সকালবেলা গ্যানোডার্মা সেবা নিলাম, বিকালবেলায় আবার একটু আমার কফি খাওয়া দরকার। কফি তো ক্যাফেইন, ক্যাফেইন আমাদের জন্য ক্ষতিকারক। এটা ক্যাফেইন ফ্রি বলা হয়, 0.06% ক্যাফেইন। তাহলে ক্যাফেইন এটা ঘুমানোর যাওয়ার আগেও আমি এক গ্লাস খেয়ে ঘুমাইতে যেতে পারবো, আমার ঘুমের সমস্যা হবে না। তাহলে এটা কি করবে? আমার পুরো সিস্টেমটাকে ডেভেলপ করে নিবে। তাহলে সকালবেলায় খাবো, তেমনি সন্ধ্যার সময় খাবো, আমার সাথে আমার বেবিটাও খাইতে পারবে। আমি দেখাইছি, তাহলে আমি সকালেও খেতে পারবো, সন্ধ্যায়ও খেতে পারবো। ওকে, তাহলে কফি খেলাম। এরপরে বাচ্চাদের জন্য বলছি, বাচ্চা কফি খেতে পছন্দ করে না, তো ওর জন্য আমাদের ভালো খাবার আছে হচ্ছে কোকোজি। এর মধ্যে কি আছে?
গ্যানোডার্মা আছে, তাহলে ওর জন্য আমি একটা সাপোর্ট দিলাম। আমি হরলিক্স, ওভালটিন, বাজারের ভালো ভালো জিনিসগুলো না কিনে আমি এটা দিলাম। এবং এটার যে এত ব্যবহার আছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি নসিলা কিনছেন, নসিলার দরকার না, নসিলার চেয়ে এটা বেশি টেস্টি। আপনি একটু দুধের সাথে একটু পেস্ট বানিয়ে দেন, নসিলার চেয়ে বেশি টেস্টি। বাচ্চা ওই নসিলা বাদ দিয়ে এটা খাইতে পছন্দ করবে। এটা দিয়ে আপনি বাসার যতগুলো বেকারি আইটেম করেন এগুলো দিয়ে করেন, আর্টিফিশিয়াল কালার দিবেন না, এটা ন্যাচারাল কোকো, এটা দিয়ে করবেন। এটা দিয়ে করলে টেস্ট বাড়বে, আর এটার খাদ্যমানও ভালো, এর মধ্যে গ্যানোডার্মাও থাকবে। তাহলে আপনি ওকে কেক বানাই দিলেন বাসায়, সাথে এইটা ইউজ করলেন, বললেন যে আমি কোকো পাউডার কিনতে পারবো না, এটা করছি। খেয়ে দেখবেন টেস্টি এবং ভালো, অনেক ভালো এবং হেলদি হবে। তাইলে আপনি এটা ইউজ করতে পারেন। প্রথম কথা নলেজ জানতে হবে, যদি জানি তাইলে এখান থেকে বের হওয়া যাবে। এরপরের কাজ দেখেন, আমরা বেভারেজ আইটেমগুলো পাচ্ছি। পার্সোনাল ক্লিনজিং এর জন্য আমরা সাবান ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে মাসেজ অয়েল, হচ্ছে স্কিনের কথা আমি বারবার বলতেছিলাম। স্কিন হচ্ছে আমাদের সবচাইতে নেগলেক্টেড অর্গান, সবচাইতে বড় অর্গান, সবচাইতে বেশি ডিটক্সিফিকেশন করে অর্গান, সেটা হচ্ছে স্কিন। সবচাইতে বেশি, দিস ইজ দ্য সোপ, দিস ইজ সোপ, এটা হচ্ছে সাবান। এই সাবানটা আমরা ব্যবহার করতে পারি। নরমাল সাবান যে ক্ষার আছে তার চাইতে লো ক্ষার যুক্ত। আর এটার মধ্যে আছে কি গ্যানোডার্মা। গ্যানোডার্মা আপনার স্কিনে মাখালে স্কিনটা, স্কিন লেভেল থেকে এর গ্যানোডার্মার আরেকটা গুণ আছে, সমস্ত অর্গানিজমকে, মানে মাইক্রো অর্গানিজমকে সে নষ্ট করতে পারে। কারণ রাজা থাকলে কিন্তু প্রজারা ওখানে বেশি সময় থাকতে পারে না। সন্ত্রাসীদের গডফাদার থাকলে ছোট সন্ত্রাসীরা এমনি সরে পড়ে। কারণ এ হচ্ছে সবচাইতে বড় মাইক্রো অর্গানিজম, ফাঙ্গাস গোত্রের সবচাইতে বড় এটা স্পেসিস। এটা ফাঙ্গাসের থেকে, ফাঙ্গাসের সবচাইতে বড় স্পেসিস এটা। এটা কিন্তু ফাঙ্গাস গোত্রের, কিন্তু গোত্র ফাঙ্গাস, ফাঙ্গাস গোত্রের সবচেয়ে বড়। তাহলে কোন ফাঙ্গাস এখানে আসতে পারে না। ও ব্ল্যাক ফাঙ্গাস বলেন আর হোয়াইট ফাঙ্গাস বলেন, ওদের করোনার পরে এসব আক্রমণ করছে, কেউ ধারে কাছে আসতে পারবে না যদি এই ফাঙ্গাস কাছে রাখেন। একটা ওই যে গিয়েছে না, কবজ বানায় গলায় ঝুলায় রাখবেন, যে কোনো ফাঙ্গাস যেন আমার কাছে আসতে না পারে। ওকে, এটা হচ্ছে ফাঙ্গাসের সবচাইতে বড় স্পেসিস। এইটা ফাঙ্গাস গোত্রের সবচাইতে বড়। এসিটা দাও তো, ওই পাশের সুইচটা, ওই ইয়ের পরে ফাঙ্গাস গোত্রের সবচাইতে বড় স্পেসিস হচ্ছে এইটা। তাহলে এ যদি থাকে আর কোন স্পেসিসই আপনার হাতে থাকতে পারবে না, কারণটা এটা প্রাকৃতিক নিয়ম। A weaker dynamic efficiency is permanently extinguished by the stronger one if the latter is very similar to the former in manifestation. এটা হচ্ছে মূল নীতি, ন্যাচারাল ল অফ কিওর, আরোগ্যের মূল নীতি। অর্থাৎ যে জিনিসটা দিয়ে রোগ তৈরি হয়েছে সেই জিনিসের শক্তিশালী জিনিস দিলে ওইটা সরে যাবে। কোন ফাঙ্গাস, এই যে করোনা টরোনার জন্য ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস আসতেছে, এদের কাছে থাকলে ও কেউ চুই আসতে পারবে না। তো তাইলে আপনি এইটা যদি নেই, এটা দিয়ে পরিষ্কার করলাম, আর পরে আমি এটা তেলের সাথে গ্যানোডার্মা মিশালাম। ম্যাসেজের মধ্যে গ্যানোডার্মা দেওয়া আছে, এর সাথে ভার্জিন অলিভ অয়েল আছে, ভার্জিন পাম অয়েল আছে। তাহলে এইটা দুইটা যখন আনলাম, টোটালি স্কিন অ্যাবজর্ব করে নেয়। তাহলে আমি গ্যানোডার্মা অ্যাবজর্ব নিলাম। তাহলে আমি এই স্কিনটা সবচাইতে বড় অর্গান ফর ডিটক্সিফিকেশন, বাট সবচাইতে নেগলেক্ট অর্গান হচ্ছে স্কিন। আপনি যেখানে ইচ্ছে সেখানে হাত দিচ্ছেন, এখানে কি আছে জানেনই না, আপনি হাত দিচ্ছেন, ধরতেছেন, কিন্তু ওই যত্ন কি আপনি নিচ্ছেন? বাট এ যে পরিমাণ ইভাপোরেশন করে, ওই যে 700 ml করে কি ইনসেন্সিবল, আমি বুঝার আগেই সে বের করে দেয়। এই ডিটক্সিফিকেশন আমার স্কিন করে, আমার স্কিনের যত্ন সবচাইতে আমি কম নেই। স্কিনের যত্ন আমি সবচেয়ে, কিন্তু ও সবচেয়ে বেশি আমার শরীরটাকে রিফ্রেশ করে, শরীর থেকে ময়লাগুলোকে বের করে দেয় ঘামের মাধ্যমে। তাইলে এর যত্ন যদি আমরা নিই, তাহলে যত্ন কি আমি সাবান ইউজ করতে পারি, প্লাস আমি তেল ইউজ করতে পারি, তাহলে আমার কমপ্লিট যত্ন হইল। এর পরের কাজ হচ্ছে, আমি যখন এটা নিব, এর পরে হচ্ছে দেখেন, এটা হচ্ছে যারা আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে গেছি, যে বললাম যে অসুস্থ হয়ে গেলে তখন তো আমাদের বেশি পরিমাণে গ্যানোডার্মা দরকার। তখন এটা গ্যানোডার্মার দুইটা ফর্ম আছে, এটা হচ্ছে আরজি আর একটা হচ্ছে জিএল। আরজি হচ্ছে বয়স্ক মুরব্বী আর কি, 90 days old মাশরুম। এটা হচ্ছে উডি, যেটা আপনি ছবি দেখছিলেন, এটা উডি কাঠের মতো শক্ত। আর এটা হচ্ছে চাইল্ড, এর বয়স অনলি 18 দিন। এর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট বেশি থাকে, এর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট বেশি থাকে। তার অর্থাৎ এর মধ্যে যা আছে এর মধ্যে তা নাই, এর মধ্যে যা আছে এর মধ্যে তা নাই। তাহলে দুইটি একসাথে গেলে কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে কমপ্লিট মাশরুম। তাহলে যখন আমরা অসুস্থ হব, তখন আমরা এইটা খেতে পারি। এটা খেলে কি হবে? আমরা অসুস্থতা থেকে বের হতে পারবো। সিএলডি হয়েছে, তখন শুধু কফি খেলে হবে না, তখন আমার এইটা সাহায্য দরকার। আমার কথা বোঝা গেছে? আমার
হার্টের অসুখ হয়েছে, যেমন আমি গত সপ্তাহের কথা বলি, গত সপ্তাহে একটা রোগীর কার্ডিয়াক ইজেকশন ফ্র্যাকশন ছিল 43, এক সপ্তাহ এটা খাইছে, এক সপ্তাহ পরে আমি ইকো করলাম 61। আমার তো মনে হয় মেডিকেল সায়েন্স বিশ্বাসই করবে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল বলে ছেড়ে দিবে, বলে ভুল করছে, কিন্তু আমি একই ডাক্তারকে দিয়ে করাইছি আলট্রা ইকো। তাইলে ও তো আর মিথ্যা কথা বলতে পারবে না যে তোমার হাত দিয়ে আগের বার করছে বলছো 43, সোহরাওয়ার্দীর সাইফুল ইসলাম স্যারকে দিয়ে করছেন, পরের বার ইকো করে দেখছে ওটা 61, হাউ ইট ইজ পসিবল? বলছে দিস ইজ ডান বাই জ্ঞানোডার্মা। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কি করে করছে? আপনি প্রফেসর রঞ্জনের কিছু রিসার্চ পেপার আছে, আপনি ওইটা দেখবেন, ওইটা পড়বেন যে কিভাবে জ্ঞানোডার্মা কার্ডিয়াক মাসুলের টনিসিটি বাড়ায়। তাইলে আমরা এটা খেতে পারি, কারণ এটা খাওয়া, এটা তো কোনো, যদি ছোট বাচ্চা ভুল করে খাবে লোক কি অসুস্থ হবে? অসুস্থ মানে ভালো বোধ করবে, বাট দিস ইজ কস্টলি। আচ্ছা, এরপরে আমি শেষ করব কারণ আজকে শুক্রবার। এখন আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মিরাকেল, আরেকটা প্রকৃতিতে মিরাকেল মাশরুম আছে, মিরাকেল মাশরুম। ওইটা তো নরমাল মাশরুম বললাম জ্ঞানোডার্মা, বাট দিস ইজ মিরাকেল মাশরুম। এটার নাম হচ্ছে কর্ডিসেপস মাশরুম। কর্ডিসেপস মাশরুম হচ্ছে এটা প্রকৃতিতে একটা স্পেশাল টাইপের মাশরুম, এটা চাষ হয় না, ওটা তো ডাক্তার লিপসিজিন চাষ করছে, এটা চাষ হয় না। এটা হচ্ছে এক ধরনের পোকা লার্ভা ক্রাউলিং করতে করতে টিপ অফ দ্য মাউন্টেইনে চলে গেলে বরফ এসে জমে ওরা কি হয়, বরফের মধ্যে মারা যায়। তারপরে বছর শেষে বরফ গলে যখন আবার পোকাগুলো বের হয়, মৃত পোকার শরীরে এক ধরনের মাশরুমের জন্ম নেয় প্রকৃতিগতভাবে। ওই মাশরুমটার নাম হচ্ছে কর্ডিসেপস মাশরুম। এটার স্পেশালিটি হচ্ছে এর শরীরের অর্ধেকটা থাকে অ্যানিম্যাল প্রোটিন, আর পোকারটা অ্যানিম্যাল, আর অর্ধেকটা থাকে ভেজিটেবল, দিস ইজ ফাঙ্গাসের যেটা মাশরুম অংশটা যেটা সেটা হলো ভেজিটেবল প্রোটিন, আর পোকার অংশটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন। এই কম্বিনেশন হওয়ার কারণে এর একটা স্পেশাল, এটাকে ভেজিটেবল স্টেরয়েডও বলে অনেকে এটাকে বলে ভেজিটেবল স্টেরয়েড, ইনস্ট্যান্ট কাজ করার জন্য। আপনি ক্রিয়েটিন লেভেল অনেক হাইয়ার আছে, 10 আছে, 5 আছে, 7 আছে, আমি 1 লাফে একটু নামাইতে চাই, আমি কর্ডিসেপ 7 দিন খাওয়াবো, 3 দিন পরে বলবো যে আপনি ক্রিয়েটিন করে দেখেন 1 পয়েন্ট কমছে, ডাক্তার হা করে তাকায় দেয়, হোয়াট ইজ দিস, এটা কি করে করলো? তো দিস কর্ডিসেপস করছে। কর্ডিসেপস কাজ হচ্ছে ইনস্ট্যান্ট জাম্প করে একটা জিনিস কাজ করে ফেলা। আপনি ইনস্ট্যান্ট শ্বাসকষ্ট আছে, অনেক শ্বাসকষ্ট, ইনহেলার দিচ্ছেন, কাজ হচ্ছে না, আপনি কর্ডিসেপস দিয়ে 4-5টা কর্ডিসেপস একবারে খেয়ে নেন, দেখবেন এই মুহূর্তের মধ্যে আপনার শ্বাসকষ্ট চলে গেছে। কেন করছে? এটা তো হোলিস্টিক অ্যাপ্রোচ। ও কিডনিরও কাজ করলো, শ্বাসেরও কাজ করলো, ও স্ট্রোকের পেশেন্ট গুলো, সিবিডির পেশেন্ট গুলো, সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ যেটা, পেশেন্ট গুলো খাওয়ান, ইনস্ট্যান্ট দেখবেন তার পার্কিনসনিজম কমেছে। তাইলে কি হচ্ছে? এগুলো সবগুলো সিস্টেমে কাজ করতে থাকে, সব সিস্টেমে কাজ করতে থাকে, কিডনি বলেন, লিভার বলেন, ও ব্রেন বলেন, হার্ট বলেন, টোটাল কাজ করতে থাকে। এই মাশরুমটার নাম হচ্ছে কর্ডিসেপস। অনেক কস্টলি, বাট আমরা কফির মধ্যে খাওয়ার কারণে কস্টলিটা বুঝতে পারি না, খুব অল্প মাত্রায় দেওয়া আছে, বাট এগুলো খেলে আমরা ঠান্ডার জন্য কাজ হবে, লাংস টিস্যু রিপেয়ার করে, যাদের শ্বাসকষ্টের ভাব আছে এটা খাইতে পারবে। ছোট ছোট বাচ্চারা যাদের হেলথ মানে খুব অ্যাথলেট, খেলাধুলা করে, পরিশ্রম করে, দৌড়াদৌড়ি করে, ওদেরকে একটু করে কর্ডিসেপ খাওয়াবো, ওর বডিটা খুব সুন্দর ভালো বিল্ড আপ হবে, যেহেতু এটা প্রাকৃতিক এবং কোনো কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে নাই। এখন লাস্ট থিংস হচ্ছে আমরা গেলাম হচ্ছে টুথপেস্টের কথা বলে ফেলছি আগেই, হ্যাঁ, এর আরো অনেক ইনগ্রেডিয়েন্টস, সাবানের কথা বললাম, শ্যাম্পু আছে, ম্যাসেজ অয়েল আছে, এবং আরেকটা জিনিস আছে স্পিরুলিনা, এটাও ডিএক্সএন কোম্পানি করে, এটাও চাষ করে, ডিএক্সএন চাষ করে, বাট কালেক্টেড ফ্রম মানে সাগরের শৈবাল, সামুদ্রিক শৈবালটাকে ওরা ইয়েতে করে এবং ওদের নিজস্ব তত্ত্বাবধানে করে, এবং এটা বলা হচ্ছে, যেমন আমরা রাজা বলছিলাম, যেটাকে রাজা বলছিলাম জ্ঞানোডার্মাকে, বাট রানী হচ্ছে কুইন অফ হার্বস, হার্বসের রানী হচ্ছে এই স্পিরুলিনা। এ সবচাইতে আদি উদ্ভিদ বলা হয়, এর বয়স হচ্ছে 3.5 বিলিয়ন ইয়ার্স মিনিমাম বলা হয়, যে এত বছর পুরাতন এই শৈবালটা, সামুদ্রিক শৈবাল। এটা হচ্ছে আলট্রা থিন এর বডি থাকে, এবং এটা ইজিলি ডাইজেস্টেবল, এটা পেটের মধ্যে গেলে সাথে সাথে রক্ত চলে যায়, লাইক খাওয়ার স্যালাইনের মতো, অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনার দুর্বলতাটাকে দূর করার জন্য দরকার। আর এটা ছোট বেবিদের জন্য দরকার। ডাক্তার ভাসপালের একটা ইউটিউবে একটা লেকচার শুনবেন, যে বলছে তোমার বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য 2টা AK-47 গানম্যান যদি রাখলে যে পরিমাণ প্রোটেকশন দিতে পারবে, তার চাইতে 2টা স্পিরুলিনা ট্যাবলেট ওকে খাওয়ালে ওর চাইতে বেশি প্রোটেকশন দিতে পারবে। কারণ ও তো শুধু দৃশ্যমান শক্তিকে সরাবে,
AK-47 ওয়ালা গানম্যান। আর যে স্পিরুলিনা করবে কি অদৃশ্য শক্তি, যেটা ব্যাকটেরিয়া ভাইরাস তোমার বাচ্চাকে আক্রমণ করে সেটাকে সে গার্ড দিবে, তার বডির ইমিউনিটি লেভেলটাকে হাইয়ার করবে। তাইলে আমরা আমার বাচ্চার হেলথের জন্য আমি বাসাতে প্রত্যেক দিন বাচ্চাকে কিন্তু স্পিরুলিনা সমৃদ্ধ খাবার খাওয়াতে পারি। আমাদের দেশে অ্যাভেলেবল স্পিরুলিনা সিরিয়াল ফর এজেড এন্ড বেবিদের জন্য খুব উপাদেয় একটা খাবার। যারা খুব মানে দুর্বল রোগী তাদের জন্য খুব উপাদেয় খাবার, খুবই উপাদেয় খাবার। এটা রেডি, একদম জাস্ট গরম পানির মধ্যে দেবেন আর খেয়ে ফেলবেন। তাইলে স্পিরুলিনা সিরিয়ালটা আমরা খেতে পারি এবং এটা মানে খুবই স্বাস্থ্যসম্মত এবং এটার মধ্যে মানে ফ্যাট নাই, তার জন্য আপনার কোলেস্টেরল লেভেল বাড়ানোর ভয় নাই। হ্যাঁ, এই হচ্ছে কর্ডিসেপস, মাইক্রোভেজি, এগুলো সব আছে, আস্তে আস্তে সব জানবো। আর বাট যেহেতু আজকে শুক্রবার আমি যদি ভাবছিলাম যে দুইটা ভাগে ভাগ করে করব, এখন এর থেকে আমি বলছিলাম একটা ভাগ হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, তিনটা জিনিস, হেলথি লাইফ, ওয়েলথি ওয়ে। ওয়েলথটা কি করে আসতে পারে আমি খুব অল্প সময়ের মধ্যে আসতে পারি এবং এটা দিয়ে আমরা যে আজকে আসতে আমরা নিজে বুঝলাম আমার এগুলো খেলে হেলথ হয়, বাট এগুলো দামি, এগুলো আমি কিভাবে কনজিউম করব কিংবা আমার পরিবারকে কিভাবে কনজিউম করাবো, কিভাবে করলে আমি কনজিউমশন করতে পারি, এই প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে। এটা মার্কেটিং এর কাজ, যদিও আমার কাজ না, তারপরে আমি আপনাদেরকে এই মার্কেটিং এর কাজটা খুব সামান্যভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফ্রিডম। ফ্রিডম বলতে কি, এই যে ইকোনমিক্যালি ফ্রিডম, আপনি যেমন হেলথ ফ্রিডম পেয়েছেন, এখন ইকোনমিক্যালি ফ্রিডম পেতে চাই। ইকোনমিক ফ্রিডম কি বলছে, আমি এইটা ইউজ করছি অনেক দাম, এই তেলটার দাম হচ্ছে 540 টাকা, সাপোজ 540 টাকা মাত্র এইটুক 75 ml তেল ইউজ করব, বলছে এটা দিয়ে যদি দেখা যায় যে আমার স্কিনের ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না, আমার এমএন হুদা সাহেবের কাছে যেতে হচ্ছে না, কবির চৌধুরীর কাছে যেতে হচ্ছে না, আমার স্কিনের প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাইলে আমার এটা ভালো না? কিংবা আমি ওই স্টেজে আসলামই না, অসুস্থ হওয়ার আগে প্রোটেকশন নিয়েছি, তাহলে সেটা আরো ভালো না? প্রিভেনশন করেছি, অসুস্থতার আসার আগেই প্রিভেনশন করেছি, কারণ এই তেলটা থাকলে কি হবে, সমস্ত অর্গানিজম আমার এখানে আক্রমণ করতে পারবে না, কারণ আমি রাজাকে রাখছি, প্রজারা আসবে না এখানে, কারণ গ্যানোডার্মা আছে। তাইলে আমি এটা যদি নেই, এখন আমি যেটা নিলাম আমার বাচ্চাদেরকে দিলাম, একটা তেল নিলে একার জন্য মিনিমাম 3-4 মাস চলে যায়। আমি যখন একা ব্যবহার করি, যখন বাচ্চারা ব্যবহার করে তখন দেখা যায় 2 মাসে শেষ হয়ে যায়। 2 মাসও যায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন এটা কি করব, আমার পরিবেশের সারা বডিতে নেওয়া যাবে, সারা বডিতে নেওয়া যায়। যাদের আমি বলি যাদের অ্যালোপসিয়া আছে, আমার এরকম বহু লট অফ কেস আছে, চুল পড়ে গেছে, বলছে এটা আমার চুলের গোড়ায় লাগালে চুলগুলো গজাবে, কারণ স্কিনটাকে হেলদি করবে, ফাঙ্গাস দূর করবে। চুল নষ্ট করলে টিনিয়া, টিনিয়া মানে ফাঙ্গাস, চুলের ক্যারোটিন খাইয়ে কোনে খুশকি বানায়, চুলের পরে হেয়ার ফলিকল পড়ে যায়, যে এইটা দিবেন দেখবেন খুশকি ইজ গন। এটা দেওয়ার নিয়ম অল্প সামান্য দিবেন, তেলের মতো অত বেশি লাগে না। অন্য একটা কারণে অ্যাপ্লাই করছিলাম, যেটা হচ্ছে আমি যে পায়ের নার্ভস গুলো, আচ্ছা সেটা বলতেছি, এটার কথা বলি, এটা আমি বলি, একদিন রাত্রে হঠাৎ করে আমার হচ্ছে এই আঙ্গুলের মধ্যে এমন ব্যথা, আমি তখন আঘাত পাইনি, কিসের ব্যথা, অত রাত্রে মনে হয় রাত 2-3টার দিকে, আমার কাছে মনে হলো যে এই তেলটা তো ব্যথা কমায়, সাথে সাথে তেলটা নিয়ে একটু ঝাঁকি দিয়ে এটা লাগায়ে একটু পরে দেখলাম ব্যথাটা নাই। সকাল উঠে টেরি পাচ্ছেন যে কোথায় ব্যথা হয়েছিল, রাত্রে ব্যথার জন্য এত কষ্ট পেলাম, ছোটখাটো পেইন, ছোটখাটো ইনজুরি, এই ব্যথাগুলো এটা ইনস্ট্যান্ট চলে যায়। ওইটাই বলছি স্যার, যে মাসেল ছোটখাটো এবং বড় ব্যথাগুলোর ক্ষেত্রে, আপনার কোমরের যে ব্যথা আছে, এইসব ব্যথার ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োগের প্রণালী আছে, যাতে আমি ক্লিনিক্যাল আইটেমে যাচ্ছি না, আমি হেলথি প্রিভেনশন আইটেমে থাকছি, যে এটা দিয়ে আপনি গরম একটু সেক দিবেন, দেখবেন ব্যথা ইনস্ট্যান্ট কমে যাবে। গরম সেক কিভাবে দেওয়ার পরে, এটা দেওয়ার পরে হালকা গরম সেক দিবেন। যদি বেশি ব্যথা থাকে, নিউরোলজিক্যাল যদি পেইন থাকে, যাদের ক্রনিক ব্যাক পেইন আছে, যাদের পিএলআইডির প্রবলেম আছে, এই ধরনের পেশেন্টদের কথা বলছি। যাই হোক, আমি ব্যবসার কথা বলছি, উপকারের কথা থাক এখন। তাহলে ব্যবসার কথা কি, এইটা আমি কি করব, খুব ইজিলি ব্যবহার করতে পারবো। কখন? যখন এ আমাকে মাগনা দিবে, তাই না? এ যদি আমাকে মাগনা দেয়, তাহলে ভালো জিনিস আমার ব্যবহার করার কোনো আপত্তি নাই, কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে গেলে আমার কোনো কষ্ট লাগে। আমার কথা বোঝা গেছে? তাইলে এটাকে মাগনা পাওয়া যায় কিভাবে, সেই কাজটা করতে হবে। অথবা মাগনা না, তার চাইতেও বেশি টাকা দেয়, তাহলে আমি আরো 5 জনকে গিফট করতে পারবো। অবশ্যই গিফট করার পরেও যদি থেকে যায়, তারপরে অন্য ফান্ড আমি ব্যয় করতে পারবো। এটা হলে হ্যাপিনেস তখন আসবে। মানুষকে যখন দিবেন তখন খুব খুশি লাগবে, সবাই ভালো বলবে, তখন রিয়েল হ্যাপিনেস আপনার মধ্যে কাজ করবে। আমার কথা বলছে, ডিএক্সএন এই 3টা জিনিসই কাজ করবে, একটা হেলথ, একটা ওয়েলথ, আর তারপরে আসছে হ্যাপিনেস। ওয়েলথ কি করে আসবে? ফার্স্ট হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন, আপনার অ্যারাউন্ড, আপনার চার বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা, এদেরকে এইটা ইউজ করার জন্য বলবেন। আপনার বন্ধু, খুব আপনার ক্লোজ বন্ধু আছে, আমরা
পৃথিবীতে মানুষ হচ্ছে বন্ধু সুলভ, সবারই বন্ধু আছে, সে ফেসবুক বন্ধু করে, এবং এই বন্ধুর মধ্যে অনেক আছে আবার একদম সেম সমমনা বন্ধু, ও একদম ও যা কইছে তাই, আর ফ্রেন্ড বলছে তো ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, আমার কথা বোঝা গেছে? এরকম চোখ বন্ধ করা বন্ধু আছে। তো এইসব বন্ধুদেরকে আমরা এটার দাওয়াত দিব না, ওদের উপকারও করব। কি উপকার করব? ওকে একটা আইডি করে দিব। আইডি করতে গেলে কি অফিসে যাইতে হবে? বলে না, আমার স্মার্টফোন ইজ যথেষ্ট। আমার স্মার্টফোনের মধ্যে ইওয়ার্ক সেটআপ করে নিব। বন্ধু তোমার ডেট অফ বার্থ বলো, তোমার জিমেল আইডিটা দাও, বসাই দিলাম, নাম বসাই দিয়েছি, আর একটা আইডি পেলো। ও যখন কানাডাতে কিনতে গেল, দেখা গেলো এমনি কিনতে লাগতো 10 টাকা, যেই আইডি শো করলাম তখন লাগতেছে 8 টাকা, অবশ্যই চলে আসছে। 2 টাকা। আমি ওকে সেভ, আমি কত যে খুশি হয়। আমি যে একটা ভদ্রলোক, উনি পিএইচডি করছেন ইনফার্টিলিটির কেসের জন্য, উনি আরডিজিএল খেতেন। এই আরডিজিএল খেতেন ইনফার্টিলিটির কেসের জন্য, কারণ এটা তো ওনাদের হোলিস্টিক অ্যাপ্রোচ। আপনি ইনফার্টিলিটির কেসে এটাই ব্যবহার করব আমি। তো যখন অস্ট্রেলিয়ায় যে আমি বলছি এখানে তো খেতে এটা কম দাম লাগতো, অস্ট্রেলিয়ায় তো অনেক দাম বেশি, তো কি করবো ডাক্তার সাহেব? আমার এখান থেকে নিয়ে যেত। বললাম যে আমি আপনাকে একটা কার্ড করে দিচ্ছি, এই কার্ডটা নিয়ে ডিএক্সএল অফিসে আপনি দেন। দেওয়ার পরে ওনার 6000 টাকা দাম ছিল, কার্ড নিয়ে 1000 টাকা কম, 5000 টাকা। বলছে ডাক্তার সাহেব খুবই লাভ হয়েছে আমার, 1000 টাকা ওরা কম নিয়েছে। বললাম যে আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনি অন্যদেরকে আপনার এই কার্ডটাকে অ্যাজ এ স্পন্সর আইডি হিসেবে আরো 10 জনকে ব্যবহার দিতে পারেন, 100 জনকে দিতে পারেন, 1000 জনকে দিতে পারেন, কোনো সমস্যা নাই, সবাই খুশি হবে, হ্যাপি হবে। তো এখন কথা হচ্ছে, যখন আপনি এইটা করে দিবেন তাহলে কি হবে? সাপোজ আপনি 50টা ফ্যামিলিকে করে দিয়েছেন, 50টা কার্ড করে দিয়েছেন, 50টা ফ্যামিলি এই পেস্ট ইউজ করে, 50 মেসেজ অয়েল ইউজ করে, অথবা সাবান ইউজ করে, অথবা কফি ইউজ করে, অথবা কোকোজ ইউজ করে। এই কয়টা আইটেম তো আমাদের ফ্যামিলির মেম্বারদের সবার দরকার, তাই না? ফ্যামিলি প্রোডাক্ট। আমি একটা ব্র্যান্ড চেঞ্জ করে আর একটা ব্র্যান্ড শুরু করেছি, শুধু ব্র্যান্ডিংটা চেঞ্জ করে দিয়েছি। করার কারণে কি হয়েছে? 50টা ফ্যামিলি ইউজ করলে এটা থেকে যে পিভি আসে, পিভি মানে পয়েন্ট ভ্যালু আসে, এই পয়েন্ট ভ্যালু দিয়ে লট অফ পয়েন্ট খেলে আপনি হিসাব করে দেখেন 50টা ফ্যামিলিতে মিনিমাম কত পয়েন্ট আসে। মিনিমাম এখান থেকে আমার ধারণা যে এখান থেকে প্রায় 1 লাখ পয়েন্ট চলে আসবে স্যার। 1 লক্ষ যদি পয়েন্ট আসে, 2000 করে পয়েন্ট পার ফ্যামিলি, তাহলে 50টা ফ্যামিলি 50 এর 1 লাখ ফ্যামিলি, 1 লাখ ফ্যামিলি 2 লাখ এসবি, 2 লাখ এসবি যদি 25% আপনি পান, অথবা যদি আপনি একসময় ডায়মন্ড হন 37%, আমি 25ই ধরলাম, ডায়মন্ড হন নাই, 25% ধরলে তার প্রায় 50,000 টাকা আপনার আসবে। আপনার খাইতে লাগবে এটা কত? 10,000 টাকা। 10,000 টাকা খাবেন, আর 40,000 টাকা দিয়ে আপনি হ্যাপিনেস করাবেন। হ্যাপিনেস করানো বুঝছেন তো? একে ওকে দেবেন, সবাই খুশি, ডোনেট করবেন, সবার হেলথের জন্য কাজ করবেন, যারা দুর্বল আছে, গরিব আছে, ওদেরকে দিবেন, আপনি নিজের আত্মা হেলথি হবে। আমার কথা বোঝা গেছে না? তাহলে কি করা? এটা কিন্তু খুব জটিল কাজ না। ফার্স্ট কাজ হচ্ছে নিজে ইউজ করা, এটা জটিল কাজ। স্টার্ট করতে হবে। আপনি যখন নিজে ইউজ করবেন এইটা জটিল কাজ, কারণ আপনার টপ পকেটের টাকা দিয়ে কিনতে হচ্ছে। যখন আপনি সবাইকে ইউজ করাবেন তখন হচ্ছে আপনার কাছে আরো আসতেছে, ব্যাক করে আসতেছে, আপনি 10 জনকে বিলাই দিতে পারবেন। আর ডক্টর লিমশিওজিনের কথা, যে কেউ যদি, এও তো একটা ডায়মন্ডের হিসাব দিল, একটা ডায়মন্ড এর চেয়ে বেশি পয়েন্ট হয়, তো একটা ডায়মন্ড, আপনার যদি 20টা ডায়মন্ড থাকে, তার মানে আপনি প্রতি মাসে মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা পাবেন, আরো বেশি। 20টা ডায়মন্ড যদি অ্যাক্টিভ থাকে, আপনার পার্সোনাল প্রিভিউ লাগে না, কোনো পয়েন্টও করা লাগে না, অটো হয়ে যায়, রিটায়ারমেন্ট প্ল্যান বলে আর কি। তখন কিচ্ছু করতে হবে না। আপনি দেখবেন যে প্রতি মাসে মাসে আপনার হয়তো দেখা যায় 50 লাখ টাকা করে আসতেছে। আপনি কি করবেন? বলছে আপনার আশেপাশে কোনো দরিদ্র লোক থাকবে না, কারণ ডিএক্সএন ওই মটোটাই শিখায় যে তুমি এই পভার্টিকে দূর করো, ওদেরকে দাও, ওরা খাক, ওরা সুস্থ। ডিএক্সএন এই যে আমাদের জানেন এই রোহিঙ্গাদের ভিতরে প্রায় 20 লাখ টাকার মতো স্পিরুনা দিছে টু ইয়ের জন্য, ফ্রি খাওয়াইছে ওদের হেলথ ডেভেলপ করার জন্য। পাকিস্তানে একটা প্রজেক্ট চলতেছে, ইন্ডিয়াতে প্রজেক্ট চলতেছে, ওরা হিউম্যান টু সার্ভ। যখন আপনার টাকা থাকবে তখন আপনার হিউম্যানিটি সার্ভ করতে ইচ্ছে করবে, যখন আপনি নিজে থাকবেন না তখন আপনি হিউম্যানিটি সার্ভ করবেন কি করে? নিজের পেটের চিন্তা করতে অস্থির হয়ে যাবেন। ওরা ইন্ডিয়াতে করতেছে, সাউথ আফ্রিকাতে তুলা চাষি ডিএক্সএন করছে, তুলা চাষীদের কাছ থেকে তুলা কিনেছে, ওরা ন্যায্য দাম পায় না। ওরা বাংলাদেশে অফার করছে, আমাদেরকে বলছে, আমরা একটা মিটিং এ একটা লিঙ্ক বলছে, তোমাদের এখানে কারা কোন জিনিসগুলো নেগলেক্টেড সেটা বলো, আমি সেটা নিয়ে পণ্য তৈরি করে ওদের যে প্রফিট হয় ওদেরকে দিয়ে দিব। উনি তুলা কিনে নেন, তুলার থেকে সুতা করেন, সুতার থেকে কাপড় কেনেন, কাপড় থেকে কিমানো করেন, কিমানো করে এক একটা কিমানো $10 করে বিক্রি করেন। আর এই যে প্রফিটটা হয়, টোটাল প্রফিটটা তুলা চাষীদের মধ্যে ভাগ করে দেন, ওটা নন প্রফিটেবল ফান্ড, ডিএক্সএন এর নন প্রফিটেবল ফান্ড। সারা পৃথিবীতে উনি বলছেন যে বিভিন্ন দেশে যে গরিব লোকদের কাছে ওদেরকে আমরা এইটা সার্ভিস দিব। হেলথ হবে,
ওয়েলথ হবে আর হ্যাপিনেস আসবে। এটা খুব ইজিয়েস্ট প্রসেস। আজকে আমরা আমাদের ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছি, আমরা আর সময় নিব না। একটু কফি দাও আমাদেরকে। কফি করছো মাহি? কফি নিয়ে আসো। তাহলে আমরা এই কাজটা খুব ইজিলি, মানে একদম টর্চারলেস, প্রেসারলেস, জিরো। আমি ফ্রিডম, আমি প্রেসারের দিকে ফ্রিডম, আমি কোনো প্রেসার নিব না। প্রেসার নিব কখন? যখন আমি 2 লাখ টাকা ইনভেস্ট করছি, লাভ হবে না লস হবে, তখন হচ্ছে প্রেসার। আপনি কি কোনো ইনভেস্ট করতেছেন? নো ইনভেস্টমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি তাকে প্রপার নলেজটা দিয়ে দেওয়া, যে তুমি নলেজ দিয়ে দেওয়া। আর এখানে বিজনেস করার জন্য অনেকেই আর একটা জিনিস আছে, কিছু কাজ আছে, পার্সোনাল জিনিসটাকে নিজে করতে হবে। এইটা অন্য কেউ করে দিবে না। কারণ আপনার নিচে লাখ পয়েন্ট হচ্ছে, কোনো লাভ নাই যদি আপনি নিজের 3900 পয়েন্ট না থাকে। আমার কথা বলছেন, নিজের 1300 পয়েন্ট না থাকে। যদি 1300 পয়েন্ট না থাকে, আপনি নিচে 1000 পয়েন্ট আপনাকে ক্রস করে আপার লাইন চলে যাচ্ছে, আপার লাইন চলে যাচ্ছে। বলছে আমি প্রথম 1-2 তারিখে যেয়ে ডিএক্সএন অফিসে কত সুবিধা হয়েছে, আমি ফোন করে বললাম যে ভাই আমার এই 1300 পয়েন্টের পিপি দিতে, আমার আপনার বাসায় এসে হাজির দিয়ে গেল। কোনো পাঠাও চার্জও লাগবে, দিয়ে দিবে আপনাকে। সারা ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশের সিনারি বলছেন, সারা পৃথিবীতে সার্ভিস সেন্টার রেডি। এবং ওদের ব্যবহার এত ভালো। আমি নিউ ইয়র্কের আমার এক পেশেন্ট বলে যে ডাক্তার বিএসএন লোকজন এত ভালো, ওরা গেলে আমাকে অফিসে গেলে কফি পর্যন্ত খাওয়ায় আর গিফট দেয়। আমি যে কিছু পিভি কিনে বলে গিফট তো দিবে, গিফট দিলে আপনাকে হয়তো একটা সাবান গিফট দিছে সাপোজ, তো আপনি তো কিনছেন আরো অনেক টাকার পণ্য কিনে ফেলছেন, যার জন্য আপনাকে গিফটও দিছে ওরা। উদ্দেশ্য হচ্ছে আরো কেনার জন্য। কারণ ওদের সেল বাড়াইলে ওরা তো বেতনভুক্ত কর্মচারী, ওরা চায় যত বেশি সেল বাড়াইতে চায়, তার জন্য ওরা আপনাকে ভালো ব্যবহার করবে। তো সেই হিসাবে আমরা মোটামুটি ডিএক্সএন থেকে অনেক কিছু শিখলাম। ঠিক এখন আমি আমাদের মাঝে আমাদের সম্মানিত একজন ভাই আছেন, নাম শামসুর রহমান পাঠান ভাই। উনি থাকতেন মিডল ইস্টে, উনার হাত ধরে আমরা ডিএক্সএন বাংলাদেশে পাইছি। উনি একটু যদি আসতেন, আমার একটু 1 মিনিটের জন্য কথা বলতেন। উনি আসছেন, একটু আসেন এদিকে। উনি মূলত ওনার হাত ধরে আমরা ডিএক্সএন কে বাংলাদেশে পেয়েছি। উনি সৌদি আরবে অনেক বছর ছিলেন, তখনই উনি ডিএক্সএন এর সাক্ষাৎ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। স্যার তো সবই বললেন যে প্রোডাক্টগুলো কি কাজে লাগে, তাই না? মোটামুটি একটা ধারণা হয়ে গেছে বেসিক। আসলে আমি যখন কথা বলি তখন আমি চেষ্টা করি আমার সঙ্গী সাথীদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে। আজকে আমি একটা প্রেজেন্টেশন এখানে নেওয়ার কথা ছিল। টপিক ছিল রিয়ালিটি অফ লাইফ, রিয়ালিটি অফ ডিএক্সএন। আমাদের জীবনের বাস্তবতা, আমি যে কাজ করি ঘর থেকে সকালে যখন বের হয়ে যাবো, স্কুলে যাই, ভার্সিটিতে যাই, আর অফিস আদালতে যাই, ব্যবসার কাজে যাই, যে কোনো কাজে যাই, সেটা আমার প্রথম শুরুটাই হবে আমার জীবনের বাস্তবতাটা থেকে। আপনি কি একমত? সকালে আমি কি অবস্থায় ছিলাম বা কি অবস্থায় থাকি, তারপরে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি, ঠিক না? আচ্ছা, তো রিয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের বাস্তবতাটা যদি আমরা জানি, তার আংশিক আজকে মোটামুটি অনেক কিছু বলছেন। আমি একসময় আপনারা যদি নিয়মিত এখানে আসেন, অথবা আমরা সামনের দিকে জুম মিটিং করতে পারি, বিভিন্ন সুযোগ আছে আজকাল, তাই না? আচ্ছা, যদি করার ইচ্ছা থাকে বা শোনার ইচ্ছা থাকে, তো এই যে হয় কি, আমি যা জানি হয়তো আপনি তা জানেন না, আর আপনি যা জানেন তা আমি জানি না। আজকাল এই যে ইন্টারনেটের যুগে অনেক কিছুই কিন্তু সহজ হয়। এই ইন্টারনেট নিয়ে সারা দিন অনেকেই সময় ওয়েস্ট করেন, যা কোনো কাজে লাগে না। আবার এই ইন্টারনেটের মাধ্যমেই অনেকে কিন্তু সময়কে ইনভেস্ট করেন, যা অনেক কাজে লাগে, ঠিক না? তো বাস্তব সত্য এই, আমাদের জানার দরকার প্রথম যে জিনিসটা, আমাদের স্বাস্থ্যের পরিস্থিতি কি, আর এই স্বাস্থ্য কিভাবে খারাপ হয় এবং কিভাবে এই স্বাস্থ্যকে সুস্থ রাখা যায়। আপনি কি একমত? স্যার কিন্তু বলছেন সব, তাই না? মোটামুটি যথেষ্ট বলছেন। আর উনি কিন্তু এত সুন্দরভাবে দেখাইছেন, আসলে আমরা যে কয় ভাই এখানে আছি, সামনে না, এটা ভাগ্যবান। আমি ডিএক্সএন এর সাথে জড়িত অনেক দিন হয়, 2005 সাল থেকে। 2005 সালে আমার জীবন থেকে কিছু কথা বলি। প্রথম বলছিল না যে রিয়ালিটি অফ আওয়ার লাইফ, রিয়ালিটি অফ ডিএক্সএন। এখন রিয়ালিটি অফ ডিএক্সএন একটু কথা বলি। আমি সৌদিতে সপরিবারে থাকতাম, আমার ছেলে মেয়েদের সবার জন্যই সৌদিতে। তো
তো দীর্ঘদিন ছিলাম, 37 বছর ছিলাম আমি সৌদিতে। এই রিসেন্টলি আসছি বাংলাদেশে, গত বছর 2 ধরে। তো আমার যে কোম্পানিতে চাকরি করছি ওই কোম্পানিতে মেডিকেল ফ্রি ছিল, শুধু ফ্রি না, ওই A+। আমার যে ইন্স্যুরেন্স কার্ডটা ছিল সৌদি আরবে যেমন বাংলাদেশে স্কয়ার অ্যাম্বুলে হসপিটাল, এরকম হসপিটালে যেতে পারতাম। ওই সব হসপিটালেই আমার অ্যাক্সেস ছিল। তো আমার যখন প্রবলেম হয়, দাঁত দিয়ে দীর্ঘদিন রক্ত বের হয়েছে, অনেক চেষ্টা করছি, ওখানে যে সবচেয়ে 5 স্টার আছে দাঁতের এই ট্রিটমেন্ট করেন, ওখানেও দেখাইছি। তারপরেও কিছুদিন ভালো থাকে, আবার এটা হয়ে যায়। আর এই যে যা স্যার সেল নিয়ে কথা বলছেন আজকে, হ্যাঁ, এই দাঁতের যে গাম বলেন, যদি মেডিকেল সায়েন্সের কেউ থেকে থাকেন বুঝেন হয়তো, এটা একদম পুরোটাই উঠে গেছিল। এটা হয়েছে ওষুধ খাইতে খেতে, কোনো একটা অসুবিধা ছিল আমার। হ্যাঁ, এরপর শুরু হয়ে গেল আমার কাশি, প্রচুর কাশি হতো। তো আমি এইটাই শেয়ার করলাম আমার এক বন্ধুর সাথে, ফিলিপিনো, যে ও সবসময় দেখতো আমার সারাক্ষণ কাশি হয়। তো এই কাশি হওয়াতে, আর আমাদের যে অফিসে সবসময় যে টেম্পারেচার মেনটেন করতো 16, 18, 16 মানে অনেক ঠান্ডা, তাই না? প্রচুর ঠান্ডা। আর আরবরা তো সারাদিন খেজুর খায় আর ওই গাওয়া খাইতেছে, যার ফলে ওদের তেমন একটা কিছু ঠান্ডা অনুভূতি হয় না। তো ও আমাকে বলতো, তুমি এক কাজ করো, ওষুধ তো ক্ষণিকের জন্য ভালো করবে, কিন্তু স্থায়ীভাবে ভালো থাকার জন্য তোমাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি করতে হবে? যে এই টেম্পারেচারে তুমি থাকতে পারবো না, তখন অফিস থেকে তো আমি বের হয়ে বাইরেও থাকতে পারবো না। আর কিছু খাবার খাইতে হবে যা শরীরকে কি করে, সুস্থ রাখার জন্য সাহায্য করে, ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে। ওই স্যার দেখাইছে না? তো আমাকে সে ওই এরকম একটা টুথপেস্ট এনে দিচ্ছে, বলছে যে এই টুথপেস্টটা তুমি নিয়মিত ব্যবহার করবা, অন্য টুথপেস্টের থেকে এটা ডিফারেন্ট টুথপেস্ট। এটা টুথপেস্ট, বাট এটা, হ্যাঁ, এটা খুব কি বলে, মেডিসিনাল ভ্যালু অনেক ভালো। তুমি এটা ব্যবহার করবা, বেশ 5-7 দিন ব্যবহার করার পর থেকে দেখি রক্ত পড়ে না, আর যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গেছে। উইদিন 1 মান্থের মাথায় আমার একদম কমপ্লিটলি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে যে কাশিটা হয়েছে, কাশিটা আর কমে নাই। তারপরে ও বললো যে তুমি এরকম ওই যে স্পিরুলিনার কথা বলছেন না, স্পিরুলিনা, তারপরে কোডিসিপ ট্যাবলেট আছে ওখানে পাওয়া যেত, হ্যাঁ, ওই ট্যাবলেট তুমি খাওয়ার পরে দেখবা তোমার ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তো মাসখানেক খাওয়ার পরে দেখলাম অনেকটা কম। এরপরে মাস 2-এর পরে আমাকে যখন প্রথম মালয়েশিয়াতে পাঠানো হয় এই কোম্পানির থেকে, এই ডিএক্সএন থেকে, এর মধ্যে আমি ওই 2 মাসে আমার যে দাঁতের রক্তটা বন্ধ হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। আর আমার কাশিটা যে অনেকটা কমে গেছে, তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। এটা কি সম্ভব? যদি এটা ভালো হয়, আপনার কি একজন না লজ্জা লাগে? তো আমি এটা যতটুকু পারছি শেয়ার করছি। এই শেয়ার করার সুবাদেই কিছু আসছিল অনেক ভালো, তাদের কথাবার্তার অনেক সুন্দর, তার মানুষকে সাজিয়ে কথা বলতে পারে, অনেক লোক হয়ে গেছে। এরপর 6 মাসের মাথায় আমাকে এই ডিএক্সএন থেকে মালয়েশিয়া ট্যুরের জন্য পাঠানো হয় 2 জন বাংলাদেশিকে, পুরো মিডল ইস্টের থেকে। প্রথম বাংলাদেশি আমি আর হারুন ভাই। তো যখন ওখানে যাওয়ার পরে ওই মালয়েশিয়াতে এমনিতে ঠান্ডা, জানেন তো, মালয়েশিয়া ঠান্ডা, হ্যাঁ, আমাদের থেকে অনেক বেশি ঠান্ডা। আর আমাদের যেখানে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়েছে ওটা হয়েছে মানে থেকে 4.5 ফিট উপরে, জেন্টেক হাইল্যান্ড বলে, ওখানে অনেক ঠান্ডা। তো আমাকে কেউ একবার কাশতে দেখে নাই, তার মানে আমি নিজেই অনুভব করছি যে আগের থেকে অনেক, হ্যাঁ, বেটার দেন বিফোর। তো আমি নিজেই এটা ফিল করতেছি। এই একটা জিনিস। আরেকটা জিনিস, এইসব যারা একজন আরেকজনকে বলে, আমি এটাকে খুব ছোট চোখে দেখতাম আমার দৃষ্টিতে। কেন, আমি ওখানে একটা ভালো বেতনে চাকরি করতাম, বহুত হ্যান্ডসাম বেতন ছিল আমার, সপরিবারের ফুল খরচটাই কোম্পানি বহন করতো। টিকিট 9 মাস পর টিকিট ইত্যাদি যত ধরনের ফ্যাসিলিটি আছে সব কোম্পানি বহন করতো। তো যার ফলে এই কাজটাকে আমি তুচ্ছভাবে দেখছি। আমি আমার জীবন থেকে বলছি যে, তো ওখানে যাওয়ার পর দেখলাম পাইলট ট্রেনার, F-16 ফ্লাইটের যে ট্রেনার আছে উনি আসছেন, এবং দুবাই সেন্ট্রাল ইউনিভার্সিটির যিনি প্রফেসর, ওখান থেকে আসছেন 3 জন। তারপরে বেশ বড় বিশ্বের বড় ডাক্তার আসছেন। আমাদের সাথে 73 জন ছিল। 73 জনের ভিতরে সবচেয়ে কম শিক্ষিত ছিলাম আমি। তো তখন নতুন অনুভূতি আসলো যে এরা তো শিক্ষিত, এরা তো বুঝে, তারপরে কেন এই ডিএক্সএন সাথে জড়িত? আমি অনেককে প্রশ্ন করছি, বললো তুমি বাসায় কি সকালে টুথপেস্ট দাঁত ব্রাশ করো? হ্যাঁ। তুমি কি এই কফি পান করো? হ্যাঁ। তো এটা আমি করি, আর এটাই আরেকজনের সাথে বলি। এটা কি ভাই সম্ভব বলা? হ্যাঁ, সম্ভব। কাদের দ্বারা জানেন? যিনি লজ্জা পান না, আর যিনি একজনকে হেল্প করতে চান, তার দ্বারা সম্ভব। সবাই কিন্তু পারে না, পারে, অনেকে কেউ কারোর সাথে কথা বলে না।
আছে না? আছে। যাই হোক, তখন ছিল 120 হেক্টর জায়গার উপরে তাদের ফ্যাক্টরিটা। এখন তো মোর দেন 200 হয়ে গেছে, অনেক বিশাল এলাকা, মাইল তখনই ছিল। তো যত ফ্যাক্টরি দেখেন না সব নিজের, মূল ফ্যাক্টরি কি মালয়েশিয়া? মালয়েশিয়াতে। বাংলাদেশে অনেক পৃথিবীর 4-5টা দেশে ফ্যাক্টরি আছে, তবে মেন এদের ফ্যাক্টরি বেশিরভাগই মালয়েশিয়াতে। আমি এগুলো দেখে আসছি, আমি 2বার গেছি মালয়েশিয়াতে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আপনারা যাবেন ইনশাআল্লাহ, এখান থেকে সুযোগ দেয় অনেক যাওয়ার জন্য, ফ্রি, 100% ফ্রি। যাই হোক, এরপরে আমি কি করলাম, সৌদিতে ফিরে আসলাম বেশ দীর্ঘদিন থাকার পরে। ওই বছরই আমাকে আরেকটা প্রমোশন দেওয়া হয় এই শ্রীলঙ্কা যাওয়ার জন্য। শ্রীলঙ্কা যে আমি দেখলাম, শ্রীলঙ্কা কিন্তু আমাদের থেকে অনেক গরিব, জানেন তো, অনেক গরিব, সব দিক থেকেই গরিব। তো শুধু একদিক থেকে আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, জানেন সেটা কি? শ্রীলঙ্কা আমাদের থেকে ঊর্ধ্বে, এই সাউথ এশিয়ার মধ্যে অন অফ টপ এডুকেশনে, 99% এডুকেশন অলমোস্ট। ভিক্ষুকরাও খুব সুন্দর ইংলিশ বলতে পারে যারা ভিক্ষা করে। যাই হোক, এটা খুব ঊর্ধ্বে। তো ওইখানে দেখছি অনেক গরিব মানুষে বেশ ভালো টাকা ইনকাম করে এই ডিএক্সএন থেকে, এবং অসংখ্য লোক ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। কিভাবে? স্যার বলে গেছে না যে নিজে ইউজ করে আরেকজনকে ইন্ট্রোডিউস করে, আস্তে আস্তে তার একটা কেনার ক্ষমতা ফ্রি হয়ে যায়। এইভাবেই এই কনসেপ্টটাই তারা গ্রহণ করছেন। তো আমি আসার পরে সৌদিতে আবার রিটার্ন যখন আসি, তখন আমি একটু এটাকে ভাবলাম যে না, এটা একটা খুব ফ্রেন্ডস ক্লাব, এবং এইটার থেকে একজন আরেকজনকে সাহায্য করা যায় ইত্যাদি ইত্যাদি। তো সেটাকে সামনে রেখে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার এই ডিএক্সএনের সুবাদেই আমি অলরেডি 14টা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে, এবং একাধিক দেশে একাধিকবার ভ্রমণ করার সুযোগ হয়েছে সম্পূর্ণ ডিএক্সএনের টাকা। এই একটা দিক। আর মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এখানে আসতেছে। আমি যে বাংলাদেশে চলে আসছি, ফট করে আসার পরে যে একটা স্ট্রেস নিতে হয় না যে আমি যে কোন ব্যবসা শুরু করব। আর সাথে সাথে আমি এখানে এমন একটা বন্ধু গ্রুপ পাইছি, এখানে শিক্ষিত, কম শিক্ষিত, তারপরে সব ধরনের লোকই আছে। আপনি যদি কাউকে বন্ধু ভাবেন, তার সাথে তার জানার দরকার আছে সে কি করেন। আজকে ডক্টর সেলিমুর রহমান ভাইয়ের মতো এরকম বহু ডাক্তার আছেন যারা আমাকে খুব সহজেই একজন বন্ধু হিসাবে গ্রহণ করছেন। তো এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। যখন আমি আসি, ঠিক আমার অনুরোধ, এখন আমি খুব সংক্ষিপ্ত শেষ করলাম, আমার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা যারা শুধুই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে চান, কেন? এটা খুব ভালো প্রোডাক্ট। তাহলে কিভাবে বুঝবেন? ইউজ করে দেখতে হবে না নাকি? অনুরোধ করবো আমি যে ডিএক্সএন প্রোডাক্টগুলো ইউজ করবেন। আর যারা মনে করেন যে আমার ক্রয় ক্ষমতা নাই, মনে নিবেন না, কিন্তু আমি কাউকে শুরু করে বলছি না, যারা বাস্তব সেটা বলছি, আমার কথাই বলছি। তো তাদের আমি অনুরোধ করবো, আপনি নিজে ইউজ করে দেখেন ভালো নাকি, আর 2-1 জনকে বলেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফ্রি হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে আমি আমার যে চাকরি করি, চাকরির পাশাপাশি আমি একটা বিজনেস হিসেবে দাঁড় করতে চাই, এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, সেইটা একটা সুযোগ আছে এখান থেকে। এই ব্যাপারে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি যেভাবে আজ থেকে ডিএক্সএন করছি, আমার মোটামুটি আমি যে দেশে যাই, যখন যে দেশে যাই, আমি বেশ কিছুদিন আগে আমি এবং আমার ওয়াইফকে নিয়ে বেশ লম্বা সময় কানাডা থেকে আসলাম। তার আগেও আমি সৌদি থেকেও গেছি, কানাডায় অনেকদিন থেকে আসছি। তো আমি যখন কানাডা গেছি, ওখানে যে আমি মেম্বার বানাইছি। আমি যখন যেখানে যাই, যে কোনো দেশে, তো আপনারাও পারবেন, এটা সহজ। সেখানে আমি বন্ধু বানিয়ে নিছি, এবং তার নিয়মিত কেনাকাটা করে, আর আমি এখান থেকে তার একটা পার্সেন্টেজ পেয়ে যাই। তো আপনারা যদি ডিএক্সএনকে বিজনেস হিসাবে নিতে চান, প্লিজ, তাহলে আপনারা, স্যার তো সবসময় আপনাদের টাইম দিতে পারবেন না, জানেন তো, ব্যস্ত মানুষ। এই যে আজকে যে সময়টা উনি ব্যয় করছে, সত্যি এটা আমার কথা আমি বলছি, এটা আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়ে গেছে। এরকম এটা আমাদের অনেক ভাগ্য। না হলে কিন্তু এই ধরনের লোক যে এই ধরনের কথা বলবে আজকাল পাওয়া যায় না। বড় ডাক্তারদের আপনি সময় পাবেন, তাদের মিনিটে কি সত্যি কিনা। তো স্যার মাঝে মাঝে কথা বলবে। আর যদি বিজনেসটাকে শিখতে চান, আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করবো, কেন আমি দীর্ঘদিন ধরে আছি, প্রতিদিনই কম বেশি কিছু শেখার চেষ্টা করি। এই বলেই আমি শেষ করছি, আর লম্বা করবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। দুইটা কোটেশন অ্যাড করে নেন। হ্যাঁ, বলেন। এই জিনিসটা সৌদি আরবে যে কোনো বিজনেস অ্যালাউড না, কিন্তু ডিএক্সএন অ্যালাউড। না, ওখানে তো ওরা পুরো করছে, দেখে নিছে, ওখানে সিস্টেম তো আলাদা, এটা খুব কঠিন। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুম পছন্দ করতেন খাইতে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক ইয়াতে যে আজহারি সাহেব উনিও এটারে, হ্যাঁ মাশরুম কথা বলছে। হ্যাঁ,
তো অনেকে ভাবতে পারে যে মানে এটা সৌদি আরবে এখন যদি আপনারা যে কয়জন এখানে আছেন সামনে সবাই কি ডিএক্সএন-এর সাথে অলরেডি জড়িত? ডিএক্সএন-এর হ্যাঁ? তো আজকের থেকে এমন এটা কোনো কঠিন কাজ না। আজকের থেকে আমরা কি এই ওয়াদাবদ্ধ হইতে পারি যে আমি আজকের থেকে শুরু করব। একটা কথা মনে রাখবেন, যে দিনটা চলে যায় সেদিন আর আসে না। যে দিন যায় জীবন থেকে সেদিন আর আসে না। আমরা আজকে থেকেই চেষ্টা করি আপনাদের যে নিয়ে আসছে এখানে তার সাথে বলি যে ঠিক আছে আমাকে একটা আইডি বানিয়ে দেন। এটা তো কোনো টাকা লাগে না আইডি বানাইতে, কিছু লাগে না, বুঝতে পারছেন? আর সাথে সাথে আপনারা যদি সত্যিকার অর্থে মনে প্রাণে বিশ্বাস করেন যে এর থেকে আপনার এই প্রোডাক্টগুলো ভালো, তাহলে আমি অনুরোধ করব এদিকে রাখি এই শুরু করার জন্য। আর সাথে সাথে চেষ্টা করেন শেখার জন্য। আপনি কি রাজি? জি, একমত? কয়জন আছেন এখানে? আপনি কি প্রশ্ন আছে? আচ্ছা করবেন। হ্যাঁ, এখানে কয়জন আছেন যাদের এই অলরেডি আইডি আছে? আমরা আইডি আপনি করছিলাম একজন, দুইজন, তিনজন। হ্যাঁ, মানে অ্যাক্টিভ কইলে আইডি করছিলাম। হ্যাঁ, এখন অ্যাক্টিভ করেন। এখন অ্যাক্টিভ করেন। আর স্যার প্রতি মাসে 2 দিন করে কথা বলবেন, আমি আসবো। আর যদি আপনার বাট নিয়মিত আমাকে পাবেন, যখন নাকি আমাকে অনলাইনে কোনো সুযোগ নাও পান, একটা মেসেজ লিখে দিলেন, আমি আবার আপনাদের টাইম মতো রেসপন্স করলাম। ওই সময় মোবাইল নাম্বার একটু বলুন প্লিজ। 01887 বোর্ডে লিখে দেন। 44 ফেসবুক আইডি আছে। 0811 11। আমার মেসেঞ্জার আছে কিন্তু খুব একটা অ্যাক্টিভ না। আমি বেশিরভাগ সময় থাকি হোয়াটসঅ্যাপে অথবা ওই টেলিগ্রামে। এই নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ WhatsApp হ্যাঁ, সব নাম্বার। আচ্ছা 01887 হ্যাঁ 440 8 811 হ্যাঁ, পাঠান ভাই লিখে রাখেন। আপনার ইয়ে আছে না কার্ড? কার্ড লাগবে কার্ড দিতে পারবেন। এই একাটাই যথেষ্ট। এই গাড়ি আছে বলেন তো। হ্যাঁ দিবো। আচ্ছা, হ্যাঁ তাহলে মোটামুটি হ্যাঁ, মোটামুটি আমি বলেছি যে 01887 হ্যাঁ, অনেক সময় 44 একটা সিরিয়ালে ইয়ে দেখা সুখবর দিয়ে আমরা শেষ করে দিই না? বলেন। হ্যাঁ, আসেন বলবেন। 0188 হ্যাঁ, 7 7 44 44 08 08 11। 1। আচ্ছা, আমি ওই কথা শেষ পাঠান করি। ভাই। পাঠান ভাই হ্যাঁ। ডিএক্সএল লিখে নেন। ওই তো মেম্বার অলরেডি যাদের আইডি আছে, কয়জন আছেন এখানে? 1 2 3 4 হ্যাঁ 5। আর একজন শুধু নাই না? তো আমি অনুরোধ, আপনার আইডি নাই, আজকে আপনাকে যে নিয়ে আসতে এখানে, আজকেই চেষ্টা করুন আইডিটা বানিয়ে নিতে। আজকে থেকে যে দিনটা চলে যাবে এই দিন আর আসবে না। দেখেন একটা বন্ধু হ্যাঁ, উনি নিয়ে আসলে ওনার সাথে বলেন ওরা ঠিক করতে। কেন আপনারা রিসেন্টলি শুনছেন কতগুলো ঘটনা, একজন বিশিষ্ট শিল্পপতিও তার বন্ধু নাই বিধায়, কত সত্যি কিনা, অসহায়। তো এইটা এমন একটা প্ল্যাটফর্ম, উনি তো বন্ধু বানাইছে ডিজিটাল। যাই হোক, সুতরাং ওনার সমস্যা যাই হোক, এমন একটা প্ল্যাটফর্ম এটা। এখানে থেকে এই প্ল্যাটফর্মটা কত সুন্দর প্ল্যাটফর্ম। এখানে স্বাস্থ্যের কথা বলে, একজন আরেকজনের সাথে শেয়ার করে স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকে, আর সাথে সাথে কিভাবে আর্থিক সচ্ছলতা পাওয়া যায়। এটা কি সুন্দর প্ল্যাটফর্ম না? এই দুইটা কাজ যাদের আছে মনে রাখবেন, স্বাস্থ্য এবং সম্পদ যত লাগে তার এতটুকু যদি থাকে, তারপরে কি আসে জানেন? সুখী জীবন। আপনি কি একমত? আজান দিয়ে দিচ্ছি। বাস, আমি আর কথা বলবো না। আমার ডক্টর সলিমুর রহমান ভাই কিছু কথা বলবেন, শুনেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। আমি ফিনিশিং কিছু বলি। ডিএক্সএন প্রতি 5 বছর পর পর একটা সুযোগ করে দেয় সারা ওয়ার্ল্ড থেকে যারা নতুন এর কনজিউমার হয় তাদেরকে মালয়েশিয়া ভিজিট করার জন্য, টু সি দা রুট লেভেল, এদের যে তৈরিটা কিভাবে হচ্ছে, প্রোডাকশন কিভাবে হচ্ছে, ম্যানুফ্যাকচার কিভাবে হচ্ছে, টোটালটা ওরা দেখার একটা সুযোগ করে সারা পৃথিবী থেকে। নট 5 বছর পর পর টুগেদার হয়। এমনি প্রতি বছর আপনাকে ওদের কিছু এগুলো আমরা পরবর্তীতে কিভাবে বিজনেস করবো জানাবো, কিন্তু এই একটা জেনারেল একটা সুযোগ প্রতি 5 বছর পর পর ডিএক্সএন তৈরি করে। সেই সুযোগ হিসাবে 2023 সাল হচ্ছে সেই সুযোগ। 23 সালের সুযোগটার জন্য ওরা 22 সালে কি আপনাকে ওরা একটা টার্গেট দিবে, এটা প্রতি বছরই দেয়। এই বছর একটা টার্গেট, ছোট টার্গেট, যারা নতুন, যারা আজকে আপনি কনজিউমার হয়েছেন, আজকে যে কনজিউমার হয়েছে সেই লোকটাও যেন এই সুযোগে আসতে পারে। যে দেখা যায় যে আপনি মালয়েশিয়াতে ঘুরে যাওয়া আসা দিয়ে ঘুরে একটা লোকের প্রায় 70-80 হাজার টাকার মতো মিনিমাম লাগে।
জি। যদি 4-5 দিন থাকে তাহলে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তো এই যে 1 লাখ টাকা খরচটা কোম্পানি কিন্তু যদি তাদের পণ্য ব্যবহার করে যদি তারা প্রফিট সেখান থেকে পায় সেই টাকাটা তাদের বিজনেসে খরচ করে দেয়। ওরা একটা হিসাব টিসাব করে এটা বের করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সে আমেরিকা থেকে আসে যে তার প্লেন ফেয়ার অনেক বেশি, যে নিউজিল্যান্ড থেকে আসে তার প্লেন ফেয়ার অনেক, যে কানাডার থেকে যায় তার ফেয়ার প্লেন এরকম, কিন্তু সবাই লোককে এক জায়গায় রাখে এবং এক ছাদের নিচে সারা পৃথিবীর লোকের সাথে আপনার একটা ফ্রেন্ডশিপ তৈরি করা, শেয়ার করা। একজন কানাডিয়ান শেয়ার করছে, একজন আমেরিকান শেয়ার করছে, হাউ সে গ্যানোডার্মা সম্পর্কে কি করে জানলো। যখন তার অপিনিয়ন জানানো হয় তখন সে যখন বলে যে আমার ডার্মাটোলজিস্ট বলছে তুমি কখনোই ভালো হবে না, ওনার সোরিয়াসিস ছিল, আমার কাছে ছবি আছে এই, তখন বলছে যে আমি যখন বললো তুমি কখনোই ভালো হবে না তখন আমি এই গ্যানোডার্মার খোঁজ পাইলাম।